আপনার ডিভোর্স পেপার সই না করার মানে কি? আপনি আজও মায়াকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন। আবার আপনি বললেন মায়ের চেহারা দেখে পিচ্চি মায়াবতী মনে পড়তো। এটার কি মানে দাঁড়ায় মিস্টার আরমান শাহরিয়ার? আরমান, প্লিজ স্টপ। আমার কথা এখনও শেষ হয়নি। এরপর ওই ডিভোর্স পেপার পাঠানোর পর কেটে যায় 6 মাস। আমি তখনও খোঁজ চালাতে থাকি আমার পিচ্ছি মায়াবতীর, মানে সেই নেম প্লেট অনুযায়ী মায়েশার খোঁজ করতে থাকি। এরপর হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে দেখা হয় মায়ের সাথে। মায়ের বাবার অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিল। মায়ের একটা কাজের দরকার ছিল। মায়ের সেই কাজ খোঁজার মাঝেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখা হয় আমার সাথে। মায়া আমার স্ত্রী হয়ে অন্য কোথাও কাজ করবে, সেটা আমি মেনে নিতে পারিনি। এটা আমার আত্মসম্মানে আঘাত করে। জোর করে অধিকার খাটায় মায়ার উপর। তাই রাগের বশে আমি নিষ্ঠুর হয়ে মায়াকে আমার বাড়ির মেয়েদের কাজ দিয়ে দেই। অসহায় মায়া বাবাকে সুস্থ করে তোলার জন্য সে কাজই করতে রাজি হয়ে যায়। কথাগুলো বলে আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যেন এই দীর্ঘশ্বাস বোঝাতে চাইছে ও ভুল করেছে, ভুল বুঝেছে। আরমান আবারও বলতে শুরু করলো। এরপর মায়া আমাদের বাড়ির থেকেই মেয়েদের কাজ শুরু করে। আর আমি মায়ের হাত দিয়ে খুঁজে পাই সেই নেম প্লেট। ওটা আমাদের বাড়িতে ছিল, যেটা প্রথমে মায়ের হাতে পড়ে। এরপর আমি ওই নেম প্লেট দিয়ে খুঁজে বের করি মাইশাকে। হ্যাঁ, ওই নেম প্লেটের মাইশা আজকে বিয়ের সাথে মঞ্চে দাঁড়িয়ে থাকাই মাইশাই। আমি মাইশাকে খুঁজে পাওয়ার পর ওকে দেখার পরও আমার সেই পিচ্চি মায়াবতী হিসেবে মেনে নিতে পারিনি। কারণ মাইশার সাথে সেই বাচ্চা মেয়েটির আমি কোনো মিল পাইনি। অথচ এর আগে আমি যতবার মায়ের কাছাকাছি গিয়েছি ততবার মনে হয়েছে যে পিচ্চি মায়াবতী আমার কাছে আছে। সেই অনুভূতি আমি মায়ের মধ্যে পেয়েছি, যেটা পিচ্চি মায়াবতীর মধ্যে পেয়েছিলাম। তাই আমি মাইশাকে মেনে নিতে পারিনি সেই পিচ্চি মায়াবতী হিসাবে। কিন্তু হঠাৎই আমার কিছু বুঝে ওঠার আগেই আমার মম মাইশাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসে। কারণ আমার পরিবারের সবাই জানতো সেই পিচ্চি মায়াবতীর কথা। মমও খোঁজ রেখেছিল সব বিষয়ে। মমও জানতে পারে মাইশার কথা, আর মাইশাকে নিয়ে হাজির হয় আমাদের বাড়িতে। আর তারপর শুরু করে এই বিয়ের আয়োজন। কিন্তু এরই মধ্যে মাইশার আচার আচরণের মধ্যে আমি বুঝতে পারি মাইশা সেই মেয়ে নয়। হঠাৎ একদিন খুব কাছ থেকে দেখি মায়াকে। মায়ের দুটো চোখ, ওর কাছাকাছি আসার অনুভূতি, প্রথম থেকে সব কিছু ভেবে আমার সন্দেহ হয়। এবার আমি খোঁজ করতে শুরু করি মায়ার বিষয়ে, আর আমার ধারণা মিলে যায়। মায়াই আমার পিচ্চি মায়াবতী, আমার ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি ডিভোর্স দিতে গিয়েও দিতে পারিনি। মায়ের স্কুলে খোঁজ লাগিয়ে জানতে পারি যে 10 বছর আগে মায়ের স্কুল থেকে ঘুরতে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দার্জিলিং। আর মধ্যবিত্ত পরিবারে মায়া, তার বাবার আর্থিক দিক থেকে সচ্ছল ছিল না, কিন্তু তার তুলনায় মায়ের বাবা ছিল আর্থিক দিক থেকে সচ্ছল। স্কুল থেকে ঘুরতে নিয়ে গেল। মায়ের কাছে নতুন স্কুল ড্রেস ছিল না, তাই চাচাতো বোনের স্কুল ড্রেসই চেয়ে নিয়ে ওটা পরেই ঘুরতে যায়। সেদিন মৃত্যুর মুখ থেকে মায়া আমাকে ফিরিয়ে এনেছিল, আর এটা আমার দাদুও জানতো। দাদু মায়ের খোঁজ আমার আগেই পেয়ে গিয়েছিল, আর তাই দাদু জোরাজুরি করে আমার সাথে মায়ের বিয়ে দিয়েছিল। কিন্তু কাউকে কখনো জানায়নি যে মায়াই সেই মেয়ে। দাদু চেয়েছিল আমি নিজে থেকে চিনে নেই। দাদু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন জানাতে চেয়েছিলেন আমাকে এই বিষয়টা, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি। আমি সেই সময় বিজনেসের কাজে বিদেশে ছিলাম, তাই দাদু আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল সকলের অজান্তে। সেই চিঠিও আমি মায়ের হাত দ্বারাই পেয়েছিলাম। মায়া সেই ছোট্ট বাক্সটা আমার হাতে তুলে দিয়েছিল। ওটাতেই ছিল সেই নেম প্লেট সহ দাদুর রেখে যাওয়া চিঠি, যেটা আমার চোখ প্রথমে পড়েনি। সব কিছু জানার পর এই নেম প্লেটের বাক্স থেকে আবারও বের করতে গিয়ে আমার চোখ পড়ে ওই চিঠিটায়, এবং তা থেকে আমার কাছে স্পষ্ট হয় সব কিছু। আর ওই নেম প্লেট অনুযায়ী আমার ভুল ধারণা ছিল যে আমার প্রাণ বাঁচানো ওই মেয়েটি মায়েশা। আর ওই নেম প্লেট ধরে আমি পৌঁছাই মায়েশার কাছে, আর সাথে আমার মমও। মিসেস মঞ্জিলা বেগম মানে মায়েশার মা মিথ্যে বলে আমার মমকে। মম সব ঘটনা খুলে বললে উনি বলেন ওনার মেয়ে মায়েশা ছিল ওখানে। আর আমার জানা মতে মঞ্জিলা বেগমই মায়েশাকে ভুল বোঝায়, মায়েশাকে লোভ দেখিয়ে রাজি করায় ওনার এই নোংরা খেলাতে নামতে। মিসেস মঞ্জিলা বেগম প্রতারণা করে আমার সাথে। কি ঠিক বললাম তো মিসেস মঞ্জিলা বেগম? আমার শেষের কথাটি মিসেস মঞ্জিলা বেগমের উদ্দেশ্যেই বলল।
হল রুমে প্রত্যেকটা ব্যক্তি থমকে গিয়েছে, বিশেষ করে আরমানের পরিবারের সবাই। সবাই বিস্ময়ে চরম সীমানায় পৌঁছে গেছে, কারো মুখে কথা নেই। কিন্তু মিসেস মঞ্জিলা বেগমের মুখে ঘাবড়ে যাওয়া চিহ্ন। উনি কি বলবেন বুঝতে পারছে না। সবার উৎসুক দৃষ্টি এখন ওনার দিকে। মিসেস মঞ্জিলা বেগম: না, মিথ্যে কথা, আমি কিচ্ছু জানতাম না। আরমানের মা আমাদের নিয়ে আসে ওনার ছেলের সাথে, আমার মেয়ে বিয়ে দেবেন বলে। সাথে আমার মেয়েকে বিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে। দেখো আরমান বাবা, এখন তুমি একদম কথা ঘুরাবে না। আমার মেয়ের সাথে তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ আগেই তুমি নিজেই সাইন করেছো রেজিস্ট্রারি পেপারে, আর তার সাক্ষী আছে এই হল রুমে থাকা প্রত্যেকটা মানুষ। তাই এখন তোমাকে আমার মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে। এখন কোনো বাহানা দেখাবে না তুমি, না হলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। মামলা দেব তোমার নামে। ওনার কথা হু হা করে হেসে ফেলল আরমান, যেন উনি খুব মজার একটা কথা বলেছে। আরমান হাসতে হাসতে বলে উঠল, আপনি আমার নামে মামলা দেবেন? এই আরমান শাওরিয়ার নামে? বাহ, কারণ তো চোরের মায়ের বড় গলা কথাটি শুনেছিলাম, আর আজ নিজের চোখে তা প্রমাণ দেখলাম। আরমান এবার হুঙ্কার ছেড়ে বলে উঠল, শুনে রাখুন মিসেস মঞ্জিলা বেগম, আমি এই আরমান শাওরিয়ার আপনার 14 গোষ্ঠীকে জেলখানায় টানানোর ক্ষমতা রাখি। আর আপনি যে প্রতারণা করেছেন আমাদের সাথে, তার ফল কি পেতে হয় শুধু দেখতে থাকুন। আর কি বললেন? আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন তাকে আমাকে মেনে নিতে হবে? আমি সাইন করেছি রেজিস্ট্রারি পেপারে। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, তবে আমার সাথে নয়, বিয়ে হয়েছে আমার ছোট ভাই আয়ান শাওরিয়া, আপনার মেয়ের 3 বছরের প্রেমিকের সাথে। হ্যাঁ, সাইন করেছি আমি, তবে পাত্রের ভাই হিসাবে, বরং সাক্ষীর জায়গায়। আর পাত্র জায়গায় সাইন করেছে আমার ছোট আয়ান শাওরিয়ার, যার সাথে আপনার মেয়ের 3 বছরের সম্পর্ক ছিল। মাইশা মঞ্চে দাঁড়িয়ে শুনছিল আরমানের কথাগুলো। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরমানের কথা শেষ হতে না হতে মাইশা ধপ করে সোফায় বসে পড়ল। চিৎকার করে উঠল ও, না, এটা হতে পারে না। আরমান বলল, কেন হতে পারে না মাইশা, কেন হতে পারে না? ভেবেছিলে আমার ভাইয়ের সাথে 3 বছরের সম্পর্ক রেখে হঠাৎ করে আমাকে পেয়ে ওকে ছেড়ে দিয়ে আমার সাথে ঘর বাঁধবে? আমার ভাইকে কষ্ট দিয়ে তুমি আমার সাথে লাক্সারি লাইফ লিড করবে, আর আমি সেটা মেনে নেব? না, কখনোই না। তোমাদের এইসব আমি পরে দেখে নেব। যেটার জন্য আজ আমি সবাইকে এখানে ডেকেছি সেটা সম্পূর্ণ করি আগে। এরপর আম্মান আবারও হলের মাঝখানে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো, আজ আমি সবার সামনে আমার অর্ধাঙ্গিনী, আমার পিচ্চি মায়াবতী, আমার ভালোবাসা মানুষটিকে তার যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে আনতে চাই আমার জীবনে। সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই তার। পুরো দুনিয়ার সামনে আমি আমার ভুলের ক্ষমা চাইবো তার কাছে। নিজের অনুভূতি না বুঝে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তাকে, অনেক অন্যায় করেছি তার সাথে। যে আমার করা সব অন্যায় মুখ বুজে সহ্য করেছে। আমি বুঝতে পেরেছি আমার করা ভুলগুলো। আমি আমার সব ভুল শুধরে নেব। এই আরমান শাওরিয়ার জীবনে কখনো কাউকে সরি বলিনি। আজ আমি এই আরমান শাওরিয়ার পুরো দুনিয়ার সামনে নিজের ভুল স্বীকার করে সরি বলতে চাই তাকে। সব কিছুর বিনিময়ে আমি তাকে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই। দরকার পড়লে সকলের সামনে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব। তবুও আমি আমার জীবনে ওকে চাই। ভুল করেছি আমি, চিৎকার করে উঠল আরমান। হ্যাঁ, এই আরমান শাওরিয়ার মস্ত বড় ভুল করেছে। সে তার মায়াবতীকে চিনেও চেনেনি। আমার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও চিনতে পারিনি আমি। আমার দাদু আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়ে গিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি আমি আমার মায়াবতীকে। কথাগুলো বলে শেষ করে মাথা নিচু করে নিল আরমান। হঠাৎই ওর কাছে ছুটে এলো রবি। রুবির মুখে ভয়ের ছাপ। আরমান রুবিকে দেখে ওকে উদ্দেশ্য করে বলল ধীর গলায়, রুবি, যাও মায়াকে নিয়ে আসো। আরমানের এমন কথায় রুবির মুখে ভয়ের ছাপ আরও কিছুটা বেড়ে গেল। ঘাবড়ে গেল ও। আরমান ভুরু কুঁচকে তাকালো রুবির দিকে, বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রুবি? মায়া, মায়া ঠিক আছে তো? রুবি ভীতু গলায় বলে উঠল, স্যার, মায়া, মায়া ম্যাম রুমে নেই। আমি আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি মায়া রুমে নেই। আশেপাশে অনেক খুঁজেছিলাম আমি, কিন্তু কোথাও পেলাম না। আপনাকে আরও আগেই বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আপনি এই দিকে কথা বলায় ব্যস্ত ছিলেন বলে বলতে পারিনি। এখন না বলে থাকতে পারলাম না।
রুবি কথাগুলো বলে মাথা নিচু করে নিল। অবাক গলায় চিৎকার করে উঠল, হোয়াট? মায়া রুমে নেই মানে কি? অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে? খুঁজে দেখো, আশেপাশেই কোথাও আছে। হয়তো এত ভিড়ের মাঝে কোথাও তা আছে, তাই খুঁজে পাওনি তুমি। সে আবারও বলল, না স্যার, মায়া ম্যাম কোথাও নেই, উনি চলে গেছেন। আর এই যে আপনার জন্য রেখে গেছেন চিঠি। আরমান অবাক গলাতে বলল, চলে গেছে মানে কি? অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে ও? আর কিসের চিঠি এটা? রবি, মায়া ম্যাম আপনার জন্য রেখে গেছে এই চিঠি। আর আর আসলে মানে বিছানায়? আরমান বিরক্ত গলায় ধমকে উঠে বলল, কি আসলে মানে করছো রবি? আমতা না করে যা বলার স্পষ্ট করে বলো। রুবি চমকে উঠে বলল, মায়া ম্যাম যেই রুমে ছিলেন সেই রুমের বিছানা এবং ফুলের রক্তের দাগ। আরমান চমকে উঠল, হোয়াট? রক্ত? কিসের রক্ত? রুবি, জানি না স্যার, এই যে মায়া ম্যামে রেখে যাওয়া চিঠি। আরমান তাড়াতাড়ি রুবির হাত থেকে কাগজটা কেড়ে নিল এবং সেটা খুলে পড়তে শুরু করলো। সময় নিয়ে চিঠিটা পড়ল ও। হ্যাঁ, চিঠিটা মায়ার লেখা। চিঠিটা পড়ার সাথে সাথে আরমানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মাথায় আকাশ ভেঙে পড়ল। এটো তাই শখ পেল যে হাঁটু মুড়ি ধপ করে বসে পড়ল ফ্লোরে। মায়া রেখে যাওয়া চিঠি। প্রিয় গম্ভীর সাহেব, গম্ভীর সাহেব বলছি বলে আবার রাগ করবেন না যেন। এই যে নামটা একেবারে আপনার স্বভাবের সাথে যায়। এই ডাকটা আমার খুব প্রিয়, কিন্তু আফসোস করা ডাকা হয়নি, সে সুযোগই পাইনি কখনো। জানেন, সেই প্রথম যখন আপনাকে দেখেছিলাম, মানে আমাদের বিয়ের দিন, তখন প্রথম দেখায় আপনার মুখে গম্ভীর ভাব দেখে এই ডাকটাই প্রথম আমার মনে এসেছিল। কিন্তু আফসোস কখনো সামনাসামনি ডাকা হয়নি। আপনি তো সেই সুযোগটাই কখনো দেননি আমায়। তবে আজ যখন চিরতলে চলে যাচ্ছি, আর ফেরার কোনো সম্ভাবনা নেই, নিজের এই ক্ষুদ্র ইচ্ছেটাকে আপনাকে লেখা এই চিঠিতে মিটিয়ে নিচ্ছি। মুখে না হোক, কলমে তো অত্যন্ত বলতে পারলাম গম্ভীর সাহেব। আচ্ছা, যেটা বলার জন্য এই চিঠি লেখা সেটা আগে বলি। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি আপনাদের জীবন থেকে অনেক দূরে। আর হয়তো কোনোদিন দেখা হবে না, আর আপনাকে এই বিরক্তিকর মেয়েটির মুখ দেখতেও হবে না। কিছুটা ঋণ থেকে গেল আপনার কাছে, শোধ করা হলো না সেটা। চুক্তির 1 মাস শেষ হতে এখনো কিছুদিন বাকি আছে। এটার জন্য আবার বিশ্বাসঘাতক ভাববেন না প্লিজ। সন্ধ্যা গাড়িতে আসার সময় এই বিষয়ে বলেছি আপনাকে। মুক্তি চেয়েছিলাম এই চুক্তি থেকে, আপনিও কিন্তু মুক্তি দিয়েছেন আমায়। আমি তো বলেই দিলেন, আজ থেকে আপনার জীবনে আপনার অর্ধাঙ্গিনী থাকবে। তাই আজ থেকে আমি মুক্তি পেলাম আপনার কাছে। আমাকে এই মুক্তি দেওয়ার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এই মুক্তিটা যে আমার ভীষণ দরকার ছিল গম্ভীর সাহেব, ভীষণ ভীষণ দরকার ছিল। আমি যে আর সহ্য করতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না নিজের স্বামীকে অন্য কারো হাতে দেখতে। তবে এটাকে আবার বড় বোনের প্রতি হিংসা ভাববেন না। মনে রাখবেন, আপনি আমার বড় বোনের হওয়া আগে আপনি আমার ছিলেন। আর নিজের স্বামী বললাম কারণ, হ্যাঁ, আমি আপনাকে এখনও নিজের স্বামী বলেই মানি, সেই বিয়ের প্রথম দিন থেকেই। এখন আপনাকে ভালোবাসি গম্ভীর সাহেব, এখনও ভালোবাসি আপনাকে। এই বিরক্তিকর মেয়েটা আপনাকে ভালোবাসে। চলেই তো যাচ্ছি আপনার জীবন থেকে, তাই ভাবলাম মনের কথা আপনাকে জানিয়ে যাই, এতে আমার হৃদয় ভার কিছুটা হালকা হবে। জানেন গম্ভীর সাহেব, অনেক চেষ্টা করছি আপনাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। অনেক ভেবেছি আপনাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যাব, কিন্তু পারিনি। আপনাতেই থমকে গেছিল আমার জীবন। হয়তো আপনার চোখে বা এই দুনিয়ার চোখে আমার এই ভালোবাসা অন্যায়, কারণ আমাদের যে কাগজে কলমে ডিভোর্স হয়ে গেছে। তবে আমার চোখে আমার এই ভালোবাসা এখনও বৈধ, অন্যায় নয়। কারণ আমরা যে ইসলাম ধর্মের নীতি মেনে কালিমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুল বলেছিলাম। ইসলামিক শরীয়ত মতে কেবল তালাকনামার স্বাক্ষর করলেই তালাক কার্যকর হয় না, যদি না এর সঙ্গে নিয়ত ও স্পষ্ট উচ্চারণ থাকে। তাই এখন আমি আপনাকে নিজের স্বামী বলেই মানি। ভালোবাসি আপনাকে গম্ভীর সাহেব। আপনার অনেক অবহেলার পরও আপনার জন্য আমার হৃদয়ে থাকা ভালোবাসা মুছে ফেলতে পারিনি, হয়তো 3 কবুলের জোরেই। জানেন গম্ভীর সাহেব, যেদিন আপনি আমাদের বাড়িতে ডিভোর্স পেপার পাঠালেন, বলে বোঝাতে পারবো না সেদিন কতটা কষ্ট হয়েছিল। তবুও সাইন করে দিয়েছিলাম আপনার কথা ভেবে। এতে যদি আপনি খুশি থাকেন তাহলে তাই সই। জানেন গম্ভীর সাহেব,
যখন আমি সাইনগুলো করেছিলাম তখন মনে হচ্ছিল আমার হৃদয়টা কেউ হাত দিয়ে টেনে ছিঁড়ে বাইরে বের করে নিচ্ছে। সাইন করেছিলাম আপনার ভালো থাকার কথা ভেবে। আমি চাইলে কিন্তু ডিভোর্সের আগে আপনার বিয়ের কথা ফাঁস করে দিতে পারতাম, গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিতে পারতাম, আর এতে আপনি আমাকে আপনার স্ত্রীর অধিকার দিতে বাধ্য হতেন। কিন্তু আমি তো আপনার কাছে ভালোবাসা চেয়েছি চেয়েছি ভালোবেসে আমাকে স্ত্রীর অধিকার দিন, ভালোবেসে আপন করে নিন, আপনাকে বাধ্য করতে চাইনি। আবির ভাইয়া বলেছিল আমাকে এমন করতে। আবির ভাইয়া আমাকে সব রকমের সাহায্য করতে চেয়েছিল এই বিষয়ে, কিন্তু আমি করতে রাজি হয়নি। এতে যে আপনার ক্ষতি হবে গম্ভীর সাহেব, এতে যে আপনার সম্মানহানি হবে। যাকে ভালোবাসি তার এত বড় ক্ষতি কিভাবে করতে পারি? তার থেকে বরং ভালো থাক ভালোবাসার মানুষটি, যে সে যেভাবে ভালো থাকতে চায় ভালো থাক। ভালোবাসা মানেই তো নিজের কষ্ট হলেও ভালোবাসা মানুষটিকে ভালো রাখা। তাই আমার কষ্ট হলো সাইন করেছিলাম আপনার পাঠানো ডিভোর্স পেপারে। তারপর অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে এগিয়ে যাব নিজের জীবনে, কিন্তু পারিনি। কারণ ওই যে হৃদয়ে ছিল তিন কবুলের বাস, এরপর হঠাৎই অপ্রত্যাশিতভাবে আবারও দেখা হয়ে গেল আপনার সাথে। আপনাকে এমন জায়গায় দেখব কখনো কল্পনাও করিনি। রাগের মাথায় অনেক কিছু বলেছি, রাগের মাথায় নিজেকে অনেকটা ছোট করেছিলাম আপনার সামনে। যাকগে, সেসব কথা থাক। তবে আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে গম্ভীর সাহেব, আমাকে ওই নোংরা জায়গা থেকে বের করে আনার জন্য। হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। ওই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। সেই রাতে নিজের কুমারিত্ব হারিয়েছিলাম, তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষটি আমার স্বামী ছিল। এরপর শুরু হয় আপনার কাছাকাছি থাকা। এতে আমার হৃদয়ে চাপা পড়া ভালোবাসা আসক্তি আবার জেগে ওঠে। আপনার হাজার অপমান সত্যিও পারেনি আপনার জন্য আমার হৃদয়ে ঘৃণা সৃষ্টি করতে, কারণ আপনার দেওয়া কষ্টগুলোর গভীরতার চেয়ে আমার হৃদয়ে থাকা ভালোবাসার গভীরতা বেশি ছিল। তবে ভাববেন না যে আমার ভালোবাসা জাহির করে আপনাদের থেকে সহানুভূতি পেতে চাইছি। এই ধরনের মেয়ে আমি নয়। শুধু হৃদয়ের ভার কমানোর জন্য কথাগুলো আপনাকে জানিয়েছি। গম্ভীর সাহেব, আমি জানি ওই চিঠি যখন আপনার হাতে পড়বে তখন আপনি হয়তো আমার বড় বোনের হয়ে যাবেন। থাক, অনেক কিছু বলে ফেলেছি। শেষে একটাই চাওয়া, মাঝে মাঝে হয়তো আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আগের মাথায়, তার জন্য মন থেকে সরি। শেষবারের মতো ক্ষমা করে দেবেন এই বিরক্তিকর মেয়েটাকে। ভালোবাসি গম্ভীর সাহেব, কোনো দিন আসবো না আপনার এই ভালোবাসার দাবি নিয়ে। ভালো থাকা ভালোবাসা, ইতি। আপনার অপ্রিয়, আপনার ভাষায় প্রাক্তন স্ত্রী। আবির চিঠিটা পরে শেষ করতে চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে ভাষা হারিয়ে ফেলেছে। দুজনেই ভালোবাসে একে অপরকে, তবে তা খুব গোপনে। একজন গোপনে রেখেছে অভিমানে, আর একজন গোপনে রেখেছে নিজের অনুভূতিকে নিজেই বিভ্রান্ত হয়ে। হ্যাঁ, আরমান কষ্ট দিয়েছে মায়াকে, তবে ওর দেওয়া প্রতিটি আঘাতের পিছনে কোনো না কোনো কারণ ছিল। আচ্ছা, ও কি খুব বেশি আঘাত দিয়ে ফেললো মায়াকে? তো ভেবেছিল ওর করা ভুলগুলোর জন্য সকলের সামনে ক্ষমা চেয়ে মায়াকে আপন করে নেবে। কোনো কিছুর পরোয়া না করা আরমান তো খোঁজ আজ নিজের ব্যক্তিত্বর কথা ভাবেনি। পুরো দুনিয়াবাসীর সামনে মায়াকে পাওয়ার জন্য মায়ের সামনে মাথা নত করতে বাজি ছিল ও। কিন্তু এমনটা কেন করলো মায়া? ভুল বুঝে কেন এইভাবে দূরে সরে গেল ও? না, এখন এইসব ভাবার সময় নেই। খুব বেশি দেরি হওয়ার আগে খুঁজে বের করতে হবে মায়াকে। তো অল্প সময়ের মধ্যে খুব বেশি দূরে হয়তো মায়া যেতে পারবে না। এই ভেবে আরমান হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ছুটে গেল সেই ঘরে মায়াকে রাখা ছিল সেই ঘরে। হ্যাঁ, রুবির কথা মতো বিছানায় রক্তের দাগ, সাথে ফোলেরও রক্ত। থমকে গেল আরমানের হৃদয়। মায়া ঠিক আছে তো? এই রক্ত কিসের রক্ত? অজানা আশঙ্কায় বুকের ভিতরটা কেঁপে উঠল আরমানের। রাত 1:35। আরমানের হৃদয়ের সাথে যেন পৃথিবীর বুকে ঝড় উঠেছে। আকাশে বজ্রপাতের শব্দ এত বিকট যে মানুষের বুকের ভেতর কাঁপতেও বাধ্য। পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতি, আর সেই বাতাসের গতির সাথে যেন যুদ্ধ চলছে আরমানের। কিন্তু প্রকৃতির এই তণ্ডাবের সাথে পাল্লা দেওয়া কি এতই সহজ? গাছগুলো এমনভাবে দুলছে যেন এক্ষুনি ভেঙে পড়বে আরমানের গাড়ির উপর। হ্যাঁ, সকলের বাধা উপেক্ষা করে এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছে আরমান।
সিসিটিভি ফুটেজে দেখছে মায়াকে বিধ্বস্ত অবস্থায় ইভেন্ট হল থেকে বেরিয়ে আসতে। কেমন যেন টলমল করছিল মায়ার শরীরটা। শুধু ও একা নয়, সমস্ত গার্ডদেরও আদেশ করেছে মায়াকে খুঁজে বের করার। এই ঝড় বৃষ্টির মধ্যেও গার্ডরা তার বসের আদেশ অমান্য করেনি। ওরাও খোঁজ চালাচ্ছে শহরের প্রতিটি অলিগলিতে। আরমানের সমস্ত সোর্স কাজে লাগিয়ে দিয়েছে। যেভাবেই হোক ওর মায়াকে ফেরত চাই। কিছুতেই হারাতে পারবে না ওর পিচ্ছি মায়াবতীকে। আবিরও বসে নেই, ও নিজেও বেরিয়েছে মায়াকে খুঁজতে। আবিরও নিজের বোনের মতো ভালোবাসে ওকে। আরমান গাড়ির চলন্ত অবস্থাতেই এদিক ওদিক তাকাতে ব্যস্ত। একটিবার সেই চেনা মুখটি দেখা পাওয়ার আশায়। তখন আকাশের বুক চিরে নেমে আসছে বজ্রপাত। থেমে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় অনেকটা দূরে দেখা গেল আবছা এক নারী মূর্তি। আরমান সতর্ক হলো, তীক্ষ্ণ চোখে চাইল সেই দিকে। হ্যাঁ, একটা মেয়ে এলোমেলো পায়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় তা দেখতে পেল আরমান। মনে হলো মেয়েটির পরনে ওর দেওয়া সেই সবুজ শাড়ি। আরমানের শুকনো হৃদয় যেন পানি পেল। মুখ ফুটে উঠল এক চিলতে হাসি। ওর পিচ্ছি মায়াবতীকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু আরমানের মুখে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই এক বিকট আওয়াজের বজ্রপাত পড়ল আরমানের গাড়ি কিছুটা সামনে একটি গাছের উপর। সাথে সাথে গাছটি দুভাগ হয়ে পড়ে গেল রাস্তার উপর। আরমান খুব জোরে ব্রেক কষল, গাড়ি থামিয়ে দিল। পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। হঠাৎ যেন ওর আর মায়ার মাঝে এই বিশাল বড় গাছটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। আর এই দেওয়ালেই ওর জন্য ওর মায়াকে দেখতে পাচ্ছে না। আর প্রকৃতিও যেন চাইছে না আরমান আর মায়া এক হোক। এই প্রকৃতিকেও আরমানের নিজের শত্রু মনে হচ্ছে এখন। আরমান তাড়াহুড়ো করে নেমে পড়লো গাড়ি থেকে। সাথে সাথে বৃষ্টির ফোঁটাগুলো ভিজাতে শুরু করলো আরমানের শরীরটাকে। আরমান এসবের উপেক্ষা করে গাছের ডালপালার পাতার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেল প্রকৃতির সৃষ্টি করা দেওয়ালের মধ্যে দিয়ে। এরপরে সামনের দৃষ্টি দেখে আরমানের হৃদয় কেঁপে উঠল। ঠান্ডা হয়ে গেল বুকের ভেতরটা। এই বৃষ্টির মধ্যেও আরমান দেখতে পেল একটা বিশাল বড় লরি এগিয়ে আসছে মায়ার দিকে। আর মায়ার ঠিক রাস্তার মাঝখানে লরিটা সোজাসুজি দাঁড়িয়ে আছে, মাথা চেপে ধরে। মায়া যেন এই দুনিয়াতেই নেই। এই দৃশ্য দেখে আরমানের মাথার ভিতরটা ফাঁকা হয়ে গেল যেন। করে উঠল, মায়া! না, মায়ার কোনো হেলদোলি নেই। ও একভাবে দাঁড়িয়ে আছে। আরমান আর কিছু ভাবতে পারল না। প্রাণ পরে ছুট লাগালো ও। এদিকে লরিটাও তীব্র গতিতে ছুটে আসছে মায়ার দিকে। আরমানের মুখে উচ্চারণ করতে করতে ছুটল, মায়া, প্লিজ সরো ওখান থেকে, প্লিজ সরো মায়া। না, আরমানের মতো এত ডাক হয়তো মায়ের কানে গেল না। মায়া তখনও একভাবে মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আরমানের এই ছোটার মাঝে বাতাসের গতি আর পায়ের নিচে পানি কত বাজে হোঁচট খেয়ে পড়লো তার হিসেব নেই। কিন্তু এই সব কিছুর উপেক্ষা করে আরমান আবারও দাঁড়িয়ে ছুটে চলছে। হ্যাঁ, সম্ভব হলো। লরিটির আগে আরমান পৌঁছে গেল মায়ের কাছে। দুই হাতে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরল, কপালে দিল ঠোঁটের পরশ। তারপর মায়াকে দু হাতে জোরে ধাক্কা দিল। মায়া ছিটকে পড়ল রাস্তা থেকে কিছুটা দূরে। আরমানের মুখে প্রাপ্তির হাসি। ও পেয়েছে মায়াকে বাঁচাতে, ওর পিচ্ছি মায়াবতীকে বাঁচাতে পেরেছে। ঠিক তখনই সাথে সাথে দুম করে আওয়াজ হলো। আরমান আর পিচ্ছি মায়াবতীকে রক্ষা করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারল না। লরিটা এসে খুব জোরে ধাক্কা দিল আরমানকে। আরমান ছিটকে গিয়ে পড়ল রাস্তার আরেক প্রান্তে। তো অবাক করার বিষয় হলো লরিটি এত কিছুর পরও থামল না। তীব্র গতিতে বেরিয়ে গেল লরিটি। মুখে বিড়বিড় করে উচ্চারণ করলো, গম্ভীর সাহেব। আরমানের রক্তে উজ্জিত হলো পিছের রাস্তাটা। আরমানও রাস্তার ওপর থেকে নিবু নিবু চোখে দেখছে তার পিচ্ছি মায়াবতীকে। পুরো শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও ঠোঁটের কোণে লেগে রয়েছে এক ফোঁটা হাসি। প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন বৃষ্টির ফোঁটা নয়, এক একটা আকাশের বুক চিরে বেরিয়ে আসা কাছের টুকরো। তেমনটাই অনুভব হচ্ছে আরমানের শরীরে। আরমান বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলে মায়া তার একটা হাত বাড়িয়ে দিচ্ছে আরমানের দিকে। আরমানের মনে সন্দেহের বাসা বাঁধল। ওর মায়াবতী শীত ঠিক আছে তো? এখনও এইভাবে পড়ে আছে কেন? মায়েরও কি আঘাত লেগেছে কোথাও? মায়ের চোখও নিবু নিবু করছে। আরমানের ধাক্কা দেওয়ার ফলে মায়ের মাথা বাড়ি খেয়েছে রাস্তার পাশে থাকা ছোট্ট পুলে।
কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর সেই রক্ত মিশে যাচ্ছে বৃষ্টির পানিতে। মায়া স্পষ্ট দেখলো আরমানের লরির সাথে ধাক্কা খাওয়ার মর্ম দৃশ্য। মায়ের চোখের পানি বৃষ্টির পানি সাথে মিশে যাচ্ছে। ওর শরীরে এক ফোঁটাও শক্তি নেই উঠে দাঁড়ানোর। হঠাৎই পেটের ভিতরটা যেন তীব্র যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মায়া নিভু নিভু চোখে দেখতে পাচ্ছে রাস্তার ওপাশে পড়ে থাকা আরমানের নিথর দেহ। আরমান অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ থুবড়ে পড়ে গেল পিচ ঢালা রাস্তায়। আরও কিছুটা আঘাত পেল ও। বা পাটা হয়তো ভেঙে গেছে। তীব্র যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ফেলল আরমান। রাস্তায় পড়ে থেকেই চেষ্টা করলো মায়াকে দেখার। শরীরটা এক ফোঁটাও শক্তি নেই ওর, পুরো শরীরে আঘাতে ভর্তি। রাস্তায় পড়ে থেকে শরীরটাকে কোনো রকম টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এপার থেকে ওপারে, কিন্তু কষ্ট হচ্ছে খুব। অল্প চেষ্টাতেই হাঁপিয়ে উঠেছে, পুরো শরীর ব্যথায় বিষে উঠেছে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটাগুলো আঘাত পাওয়ার স্থানে লাগতেই চিরবির করে জ্বলে উঠছে। না, ওকে হার মানলে হবে না। কষ্ট হলেও যেতে হবে ওকে ওর মায়াবতীর কাছে। ওর মায়াবতী ঠিক আছে কিনা ওকে দেখতে হবে। ওর মায়াবতী যে এখনও ওর দিকে হাত বাড়িয়ে আছে। ওর মায়াবতীও হয়তো কষ্ট পাচ্ছে। ওকে পৌঁছাতেই হবে মায়াবতীর কাছে। আরমান নিজের শরীরটাকে কষ্টে উপেক্ষা করে নিজের শরীরটাকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে শরীরটা রাস্তায় ঘেঁষয় লেগে লাগছে, পাওয়া জায়গাগুলোতে আরও আঘাত পাচ্ছে। কোন হারে বাড়ছে কষ্ট। এদিকে মায়াও আরমানকে এভাবে এগিয়ে আসতে দেখে নিজেও নিজের শরীরটাকে টেনে টেনে নিয়ে আসছে রাস্তায় আঁকড়ে ধরে। কেন জানি ওর শরীরেও এক ফোঁটা শক্তি নেই উঠে দাঁড়ানোর। দুজন দুজনের দিকে হাত বাড়িয়ে আছে। অনেক কষ্টের পর একে অপরের হাত ধরতে পারল। আরমান মায়ের হাতটা শক্ত করে ধরে একটা শান্তির নিঃশ্বাস ছেড়ে শরীরে ভর ছেড়ে দিল। রাস্তার পানিতেই মাথা নামিয়ে দিল। তারপর আবারও কে যেন ভেবে মায়ের দিকে তাকালো। দেখলো মায়ের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা মুচড়ে উঠল ওর। আবারও নিজের শরীরটাকে টেনে নিয়ে গেল মায়ের কাছাকাছি। মায়ের শরীরটাকে টেনে নিল দু হাত দিয়ে, জড়িয়ে ধরল বুকের মাঝে শক্ত করে। চোখে মুখে অজস্র চুমু আঁকলো। মায়া নিভু নিভু চোখে তাকিয়ে আছে আরমানের দিকে। আরমান চেয়েও যেন মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না, তবুও কোনো রকমের মুখ থেকে বের করলো, আমি কি তোমার পেয়েও হারালাম মায়াবতী? কেন বুঝলে না আমাকে একটু? আর একটু অপেক্ষা করলে না তুমি? আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যেত না? কথা বলতে কষ্ট হচ্ছে খুব মায়াবতী। অনেক কথা রয়ে গেল, বলা হলো না তোমায়। শুধু একটি রিকোয়েস্ট করছি তোমায়, শুধু একবার তোমার মুখ থেকে গম্ভীর সাহেব ডাকটা শুনতে চাই একবার। মায়া ফিসফিস করে উচ্চারণ করল অনেক কষ্টে, গম্ভীর সাহেব। এত কষ্টের মাঝেও আরমানের মুখে ফুটে উঠল এক সেলতে হাসি। মায়াকে জড়িয়ে ধরল শক্ত করে। ভালোবাসি তোমাকে আমার পিচ্ছি মায়াবতী, অন্তরের গভীর থেকে ভালোবাসি। কত কথা জমা ছিল হৃদয়ে, বলা হয়নি, আর বলা হবে কি। আজ যখন সব কিছু ফাঁকা হয়ে যাচ্ছে তখন তোমাকে জানাতে এসেছি। তোমার জন্য ছিল আমার প্রতিটি নিঃশ্বাস। তুমিই ছিলে আমার গল্পের শুরু। তবে কি শেষটাও তোমার নামেই হবে? মায়াবতী, আমাদের গল্পটা কি সত্যি এখানেই শেষ? না, কোনো উত্তর এলো না মায়ের তরফ থেকে। কিভাবে আসবে? মায়া যে আরমানের বুকে জ্ঞান হারিয়েছে। আরমানও পারল না আর চোখ খুলে রাখতে। ধীরে ধীরে সেও চোখ বন্ধ করলো প্রেয়সীর বুকে নিয়ে। বিকট আওয়াজে বজ্রপাত হলো কাছে কোথাও। বৃষ্টির বেগ বাড়তেই থাকলো, আর এই বৃষ্টির পানিতে রাস্তায় পড়ে থাকলো দুটি জ্ঞানহীন নিথর দেহ। শাহরিয়ার পরিবারটা যেন একেবারেই ভেঙে পড়েছে। আর ভাঙবি নাই বা কেন? বাড়ির প্রধান খুঁটিটি যে নড়ে উঠেছে। হাসপাতালের উপর নিচ দুই উটেতে চিকিৎসা চলছে মায়া আর আরমানের। মায়া আছে নিচের তলায়, আর ঠিক তার উপরে তলার ওটিতে আছে আরমান। মায়ের বাঁচার গ্যারান্টি দিতে পারলেও আরমানের বাঁচার চান্স 100 এর মধ্যে 10%। অনেকটা দেরি করে ফেলেছে পেশেন্টকে হাসপাতালে আনতে, যার ফলে অনেকটা রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। অনেক আঘাত পেয়েছে আরমান। আর মায়ের শরীরে নাকি এক ভয়ঙ্কর ড্রাগস পাওয়া গেছে। আরও অবাক করা বিষয় হলো মায়া নাকি প্রেগনেন্ট ছিল, কিন্তু ড্রাগসের প্রভাবে মিসক্যারেজ হয়েছে।
এই খবর একমাত্র আবির আর ছোট আম্মু ছাড়া কেউ জানে না। একমাত্র এই দুজনই মায়ের ওটির সামনে বসে আছে। আবির ছোট আম্মুকে বারণ করেছে এখন বাকি সবাইকে এই বিষয়টা জানাতে। ওরা ভীষণ রকমের অবাক হয়েছে, কিন্তু এখন কোনো কিছুর ভাবার পরিস্থিতি নেই। ওরাও একবার ঘুরে আসছে উপরতলা থেকে, বাকিরাও একবার এসে একবার করে খোঁজ নিচ্ছে মায়ার। বাকিরা বলতে সামিরা, আরমানের বাবা, চাচা, আয়ান এরাই। বাড়ির সবাই ভীষণভাবে ভেঙে পড়েছে। আরমানের মা তো বারে বারে সেন্সলেস হয়ে যাচ্ছে ছেলের এমন অবস্থা দেখে।